হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল নবদিগন্ত। আজকে আমরা ক্লাস 10-এর তোমার গোলক বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের কোষে দেখি 12তে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো শুরু করব। তাহলে দেখো, প্রথম অঙ্কটা যেটা রয়েছে সেটা বলেছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত। দেখো, অঙ্কগুলো একদমই ছোট ছোট, প্রথম দিকের অঙ্ক একদমই ছোট ছোট থাকবে, ইজি থাকবে। তো তোমাদের সূত্রগুলো সবার প্রথমে জেনে নিতে হবে যে এগুলো সূত্রগুলো কী কী হয়, ঠিক আছে। তাহলে দেখো, বলেছে তোমাকে দিয়েছে, দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, একটা গোলক তার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাহলে তার ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে। এবার একটা গোলকের সবার প্রথমে জেনে নেবে যে একটা গোলকের কটা তল হয়, একটাই তল হয়, ঠিক আছে। তলের প্রকৃতিটা কীরকম হবে, সেটা হবে তোমার বক্রতল। একটা সমতল হয়, একটা বক্রতল হয়, ঠিক আছে। তাহলে এটা কী হবে, গোলকের ক্ষেত্রে বক্রতল। আচ্ছা, বক্রতল পার্শ্বতল গোলকের ক্ষেত্রে সূত্র একই হয়, বক্রতল বা পার্শ্বতল গোলকের ক্ষেত্রে সূত্র একই হয়। তো এখানে তোমাকে বলে যে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সবার আগে সূত্র জানতে হবে আমাদের কি। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার 4πr², ঠিক আছে। তো দেখো, যেটা দিয়েছে আমাদের, তোমার দেখো ব্যাসার্ধ দিয়ে দিয়েছে হচ্ছে 10.5। এবার ব্যাসার্ধ আমি 8 ধরেছি, তাহলে সেটা তোমাকে লিখতে হবে যে মনে করি গোলকের ব্যাসার্ধ বা ধরি গোলকের ব্যাসার্ধ কত হবে, ছোটো হাতের আর আমি ধরে নিয়েছি। তাহলে কি দেওয়া আছে আমাদের, দেওয়া রয়েছে যে এই আর ইকুয়াল টু কত, 10.5 সেন্টিমিটার। তো আমরা জানি, আমরা একটা সূত্র জানি, ঠিক আছে। সূত্রটা আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী হয়, 4πr²। এবার দেখো সোজা একদম আর এর মান এখানে বসিয়ে দিয়েছি, 4π এর মান কত হবে 22/7 ইন্টু আর এর মান কত হবে 10.5, তার স্কোয়ার করে দিয়েছি। তাহলে 10.5 দেখো, এবার কাটাকুটিটা দেখো, কাটাকুটিটা নিজে তোমার এই অঙ্কগুলোর মধ্যে এই কাটাকুটিগুলো করাই তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এই কাটাকুটিগুলো যদি তোমার ভুল হয়ে যায় বা তুমি যদি ঘাবড়ে যাও এগুলো করতে গেলে, তাহলে কিন্তু আর অঙ্ক নামাতে পারবে না। তো এইগুলোর দিকে একটু খেয়াল করবে। দেখো প্রথমে কি রয়েছে, 4/22/7 যেমন রয়েছে, দেখো আমি কি করেছি এখানে 7-এর সাথে, আচ্ছা প্রথমে আমি 10, এই যে 10.5 তার স্কোয়ার মানে 10.5 ইন্টু 10.5 করেছি, স্কোয়ার রয়েছে বলে। তারপর কি করেছি, দশমিক তুলে দিয়ে এখানে 10 হয়, দশমিক তুলে দিয়ে এখানে 10 হয়, ঠিক আছে। এবার দেখো, এই 7-এর সাথে আমি কেটেছি কত, 105কে, 105কে কাটলে কত হয় 15। এবার দেখো, এখানে 4 ছিল, এখানে 22 ছিল, লিখে দিয়েছি, এখানে 105 লিখেছে, আর এখানে 15 লিখে দিয়েছি। এবার নিচে কী রয়েছে, 10 ইন্টু 10, 10 কত হয় 100। এবার ওপরের এই 3টেকে গুণ করবে কত হবে, দেখবে তোমার 138600। তাহলে নিচে কত রয়েছে 100, এই 0 কেটে যাবে, তাহলে তোমার অঙ্কের অ্যান্সার কত বেরিয়ে যাবে, 1386 বর্গ সেমি, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা। তবে দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো বলেছে যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তো যখনই এরকম ব্যাস চাইবে না, সবার প্রথমে তুমি আগে কি ধরবে, যেই গোলকটা দেওয়া থাকবে সেটার ব্যাসার্ধ আগে ধরে নেবে। ব্যাসার্ধ জেনে গেলেই আমি ওই ব্যাসার্ধর সাথে 2 গুণ করে দেবো, 2 গুণ করে দিলে কী হয়ে যাবে, তোমার ব্যাস পেয়ে যাবো, ঠিক আছে। তো দেখো, এখানে বলেছে একটা চামড়ার বল, ধরো একটা ফুটবল রয়েছে চামড়ার তৈরি, তো ফুটবলটার প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে, মানে প্রতি বর্গ সেমি মানে বলেছে যে তোমার 1 বর্গ সেমিতে ওই ফুটবলের যে বলটা রয়েছে, তোমার এই চামড়ার যে বলটা রয়েছে তার 1 বর্গ সেমিতে তোমার কত খরচা হয় সেটা দিয়ে দেওয়া রয়েছে 17.50। এবার তোমার বলে দিয়েছে মোট খরচা, ওই বলটা তৈরি করতে, চামড়ার বলটা তৈরি করতে মোট খরচা বলে দিয়েছে তোমার 431.20 টাকা। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে। দেখো, এখানে আমাদের বের করতে হবে সবার প্রথমে বলটির সমগ্রতলের ক্ষেত্রফল। তো বলটি সমগ্রতলের ক্ষেত্রফলের জন্যই আমাদের দেখো এরকম বলে দেওয়া ছিল যে 1 সেন্টিমিটার স্কোয়ার বা 1 বর্গ সেমি, এটা বলে দেওয়া ছিল 1 বর্গ সেমি তে তোমার কত খরচা হয় 17.50 টাকা। তাহলে আমাদের মোট এত টাকা খরচা হয়েছে, তার মানে আমাদের এটা জানতে হবে যে এই এত টাকা যে খরচা হয়েছে সেই খরচাটা কত সেন্টিমিটার স্কোয়ার বা কত বর্গ সেমি বল তৈরি করার জন্য সেই আমাদের খরচাটা হয়েছে, সেটা আগে বের করতে হবে। সেটাই হবে কি আমাদের তোমার সমগ্রতলের বলটার ক্ষেত্রফল। এবার ব্যাস চেয়েছে, তো ব্যাস চেয়েছে সবার, আমি কি করব, ব্যাসার্ধ বের করব। ব্যাসার্ধ বের করতে গেলে আমাকে দরকার কি, সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে আমি সূত্র ফেলতে পারবো। তাহলে দেখো আমি কি করেছি, এই জায়গাটাকে লিখেছি যে 17.50 টাকা খরচ হয় কত, 1 সেন্টিমিটার স্কোয়ার এ, মানে তোমার 1 সেন্টিমিটার স্কোয়ার ওই বলটা তৈরি করতে 17.50 টাকা খরচ হয়। তাহলে কি, এবার 1 টাকার আমাকে জানতে হবে যে 1 টাকা খরচ হয় কত সেন্টিমিটার স্কোয়ারে। 17.50 তো খরচ হয় 1 সেন্টিমিটার স্কোয়ারে, তাহলে এবার আমাদের জানতে হবে কি 1 টাকা, এটা ঐকিক নিয়ম একদম, ঠিক আছে। 1 টাকা
খরচ হয় কত 1/17.50 সেন্টিমিটার স্কোয়ারে। এবার আমাদের তো 1 টাকার বলেনি, আমাদের মোট খরচা হয়েছে কত, এই যে 431.20, তাহলে 431.20 টাকায় খরচা হয়েছে কত সেন্টিমিটার স্কোয়ার বল তৈরি করতে। তাহলে দেখো কি করতে হবে, যদি 1 টাকায় খরচা হয় এত সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এই টাকাটায় কত খরচা হবে, এই যে 1 টাকায় যেটা খরচা হয়েছিল তার সাথে কী হয়ে যাবে, এটা গুণ হয়ে যাবে মোট টাকাটা। তাহলে মোট টাকাটা 431.20 ইন্টু 1/17.50। এইবার দেখো এটাকে তুমি কি করবে, দশমিক তুলে দেবে, এখানে নিচে হবে তোমার 100, এখানেও দশমিক তুলে দিলে উপরে তোমার কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। এই 100 কেটে যাবে। যাই হোক, তুমি তারপর এটাকে কি করবে, ভাগ করবে, ভাগ করলে তোমার দেখবে কত হয়ে যাবে, তোমার 24.64 এত সেন্টিমিটার স্কোয়ার। এটা কী বেরোলো বলো তো, 24.64। এটা হচ্ছে টোটাল যে বলটা আমাদের ফুটবলটা, ওই বলটার সমগ্র তলের ক্ষেত্রফল বেরিয়েছে, মানে বলটা তৈরি করতে কত সেন্টিমিটার স্কোয়ার তোমার চামড়া লেগেছে, কত সেন্টিমিটার স্কোয়ার, এই এত 24 এটা তাহলে কী পেয়ে গেলাম, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সুতরাং দেখো এবার আমাদের সূত্র জানতে হবে। সূত্র কী আছে আমাদের, সমগ্র তলের ক্ষেত্রফল দেখো 4πr²। তাহলে আমি বলতে পারি না যে বলটার 4πr² ইকুয়াল টু কত, 24.64। এইটুখানি জায়গায় খেয়াল করো যে কী বলেছে, আমাদের তো আর জানতে হবে, আর জানতে পারলে আমি কি করতে পারবো, বলটার ব্যাস বের করতে পারবো। আর মানে কি, ব্যাসার্ধ, ঠিক আছে তো। তাহলে দেখো এখানে কি করবে, এই দেখো এখানে করেছে হচ্ছে 4πr², 4πr² ইকুয়াল টু কত, 24.64, ঠিক আছে। তাহলে এবার দেখো এই যে এখানে যে আমি 8টা লিখেছি, ঠিক আছে, এই 8টা কি, 8টা হচ্ছে যে ওই বলটির ব্যাসার্ধ। তাহলে এখানে না, এখানে তুমি লিখে দেবে, ধরি বলটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর, ঠিক আছে। এটা লিখে নিতে হবে, ধরি, এটা তুমি প্রথমেও লিখতে পারো, ঠিক আছে, যেখানে খুশি, কিন্তু তোমাকে এটা লিখে দিতে হবে যে আর যে আমি লিখেছি, আরটা কেন লিখলাম, ঠিক আছে। আরটার জায়গায় তো কেউ টিও লিখতে পারে, এসও লিখতে পারে, যাই কিছু লিখতে পারে, কিন্তু যাই লিখো না কেন তুমি এখানে লিখে দেবে যে আর ইকুয়াল টু কি, বলটির ব্যাসার্ধ, ঠিক আছে। আমাদের বের করতে হবে কি, ব্যাস। তাহলে দেখো তোমার কি হচ্ছে, এখান থেকে আমি কি করেছি, এবার এই কাটাকুটিগুলো তোমরা ছোটোবেলা থেকে শিখে আসছো, এইগুলো যার যেরকম প্র্যাকটিস রয়েছে সে সেরকমভাবে এটাকে করতে পারবে, তত তাড়াতাড়ি, যার যত ভালো প্র্যাকটিস রয়েছে সে তত ভালো করতে পারবে, যে যত ভালো গুণ ভাগ এগুলো করতে পারবে তার তত ভালো। আমি দেখো যতটুক সম্ভব ততটুক সিম্পল করার চেষ্টা করেছি। দেখো এই পাশে যেটা ছিল তোমার সমান সমানের ডান দিকে 24 পয়েন্ট যেটা ছিল সেটা আমি লিখে দিয়েছি এখানে। এবার এখান থেকে দেখো এটা কি রয়েছে, 7 রয়েছে হরে, 7-এর সাথে তাহলে কী হবে, কোনাকুনি সমান সমান থাকলে কোনাকুনি গুণ হয়ে যায়। তাহলে 24.64 এর সাথে কী হয়ে গেল, তোমার 7টা গুণ হয়ে গেল। এবার এই পাশে কি রয়েছে দেখো, এই পাশে তোমার লবে রয়েছে কত, 4 আর 22। তাহলে 4 আর 22টা যখন, এখানে তো 7 নেই, 7 চলে গেছে এখানে, এবার কি পড়ে রয়েছে 4 আর 22। 4 আর 22টা যখন আর এর সাথে গুণ অবস্থা রয়েছে, যখন সমান সমানের এপাশে আসবে, কোনো কিছু সমান সমানের এপাশে আসলে কি হয়ে যাবে, গুণ অবস্থা থাকলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে তাই করেছি, দেখো আমি কত করেছি এখানে, 22 ইন্টু 4 এই যেটা ছিল, তাহলে পুরো টোটাল এই পাশে যতটুক ছিল এই 7 গুণ হয়ে গেল, আর বাদ বাকি 22 আর 4 যেটা ছিল গুণ অবস্থা সেটা ভাগ হয়ে এখানে চলে আসলো, ঠিক আছে। এইবার দেখো এখানে কত রয়েছে, r² রয়েছে, r² রয়েছে। এবার আমাদের মান দরকার কিসে, r এর মান দরকার, তাই তো। তাহলে r এর মান দরকার যখন, এই r², তাহলে সমান সমানের পাশে চলে আসলে কি হয়ে যাবে, তোমার রুট হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, তোমার রুট হয়ে যাবে। তাহলে এবার যখন এই পুরোটার যখন রুট করব, রুট করলে আমাদের রুট থেকে বেরাবে কত, তোমার 1.4, রুট থেকে বেরাচ্ছে কত আমাদের 1.4 সেমি। এটা দেখো আমি কি পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম, এটা আমাদের কি পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। ব্যাসার্ধ পেয়ে গেলে এবার আমাদের ব্যাসের দৈর্ঘ্য, আমাদের অ্যান্সার চেয়েছে কি ব্যাস, তাহলে ব্যাস কত হবে তোমার 2 গুণ করে দেবো ব্যাসার্ধের সাথে, তাই না, 2 গুণ করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যায়, ঠিক আছে। দেখো এটা আমি করার চেষ্টা করছি। দেখো এখানে r² রয়েছে, r²টাকে তোমার যদি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে নাও তাহলে তোমার আর পড়ে থাকে, তাহলে স্কোয়ারের পাশে আসলে কী হয়ে যায়, তোমার রুট হয়ে যায়। তাহলে এটারই যখন রুট হয়ে যাবে তোমার অ্যান্সার আসবে কত, 1.4। এটা আমি দেখো তোমাকে করে দেখাচ্ছি। তোমার ধরো রয়েছে এরকম, তাহলে r² ইকুয়াল টু তোমার কত হবে, এখানে দেখো 24.64 ইন্টু 7/22 × 4 এটা রয়েছে। এবার তুমি সবার প্রথমে কী করবে, দশমিক তুলবে। দশমিক তুললে তোমার কী হবে দেখো, এই যে দশমিক তোলার জন্য কত হবে, একটা 1 আর দুখানা ডিজিটের জন্য দুখানা 0, ঠিক আছে, এরকম হয়ে গেল। এবার তুমি দেখো কাটাকুটি করার চেষ্টা করো, দেখো এটাকে দিয়ে কাটাকুটি চলে যায়,
এটা দিয়ে কত কাটাকুটি যায় দেখো, তোমার 4 দিয়ে যে তোমার 4 6 কত হচ্ছে, 4 6 24, আর থাকে কত এখানে তোমার 6, তাহলে 4 1 4, 2 থাকে 4 6 আবার 24, তাহলে এটা কেটে গেল, এটাকে একবারে কেটে গেল। এবার 11 দিয়ে দেখো, দেখো এখানে 22 রয়েছে আর এখানে 616 রয়েছে। 11 দিয়ে দেখো, এটা তো 11 দিয়ে 11 দুগুণে কেটে যাচ্ছে, এটা দিয়ে তোমার হচ্ছে 5 11 55, দেখো এখানে 65 রয়েছে, তো তোমার 5 11 কত হচ্ছে 55, 55 পর থেকে তোমার 61 গুনলে কত হয় 6, তাহলে এখানে কত রয়েছে 6 6 6 66, মানে 6 11 66, আর এটা করলে 11 দুগুণে 22। আবার 2 দিয়ে এটাকে কাটো, দেখো 2 দিয়ে কত হচ্ছে তোমার, 2 দিয়ে হচ্ছে তোমার 2 দুগুণে 4, হাতে 1, 8 দুগুণে 16, তাহলে হচ্ছে তোমার 28। এবার কি করতে হবে তোমাকে, এবার আর কাটাকুটি না করে তোমার এখানে 28 × 7 যেটা হয়, আর নিচে কত রয়েছে 100 লিখে রাখো, তাহলে 28 × 7 তুমি গুণ করবে, 28 আর 7, 7 8 56, 6 হাতে থাকে কত 5, 7 দুগুণে 14, 14 আর 5 কত হয় তোমার 19, তাহলে কত হচ্ছে 196 / 100। এবার তুমি কি করবে, দশমিক তুলে দাও, নিচে 100 থাকলে কখনো কাটাকুটি করবে না, 100 10 1000 এগুলো থাকলে দশমিক তুলে দেবে। দেখো তো প্রথমে 196 লেখো, এবার দেখো দুটো শূন্য রয়েছে, মানে তুমি ডান দিক থেকে বাঁ দিকে 2 ঘর চলে যাও, তাহলে এই 1 ঘর এই 1 ঘর 2 ঘর, এবার 1-এর জন্য কি বসবে, একটা দশমিক বসবে, তাহলে 1.96, ঠিক আছে। এইবার দেখো আমাদের তো r² রয়েছে, তার মানে আর কত হয়ে যাবে, √1.96, 1.96, ঠিক আছে, √1.96, এই 1.96 মানেই, আচ্ছা দেখো এই 1.96 মানে এই দশমিক তুললাম, তাহলে কত হবে, তুমি এখানেও করে দিতে পারতে, ঠিক আছে, এখানে আর লিখে √ওভার করে দিলে এখানেই সুবিধা হতো। দেখো এটা আমি করছি না, তাহলে এখান থেকে করছি, ঠিক আছে। এত তোমার এখানে r = কত হবে, √ওভার যেটা রয়েছে সেটা, ঠিক আছে। তো এইবার কি করবে, দেখো 196, এটা মানে কি, দেখো 196 √ওভার, এটা মানে কি 100, এটাকে আমি এরকমভাবে লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো 196 মানে কত, দেখো 14 × 14 করলে কত হয় তোমার 196 হয়, তাহলে ওপর থেকে কত বেরোলো 14 বেরিয়ে গেল, আর নিচ থেকে কত বেরোলো 10, তাহলে এটাকে লিখতে পারি কি 1.4, তাহলে আর মানে কত বেরিয়ে গেল 1.4, ঠিক আছে। তাহলে এটাই করেছি, দেখো এখানে আমি আর মানে কত করেছি 1.4 সেন্টিমিটার, এটা আর, এটা মানে ব্যাসার্ধ বেরিয়ে গেল, ঠিক আছে। এবার ব্যাস চেয়েছিল আমাদের, ব্যাস মানে কত হবে 2 × r হয়, 2 × r, ঠিক আছে। তাহলে 2 × r, এর জায়গায় কত বসাবো তোমার 1.4, তাহলে এটাকে 2 এর সাথে 1.4 গুণ করলে কত হয়ে যাবে 2.8, এটাই তোমাদের বইয়ে অ্যান্সার রয়েছে, ঠিক আছে। এটাই দ্বিতীয় নম্বর অঙ্কটা ছিল। পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য, শর্টপাট খেলার বল বলতে তোমার একটা লোহার বল হয়, ঠিক আছে, তো গোলাকার মানে গোলক হয়, একটা নিরেট গোলক হয়, ঠিক আছে, লোহার, সেই বলটার তোমার কি বলেছে ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া রয়েছে, ব্যাসের দৈর্ঘ্য তোমার বলে দেওয়া রয়েছে 7 সেন্টিমিটার। তাহলে বলেছে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে দেখি। দেখো একটা বল তৈরি হয়েছে, এবার বলটা নিরেট হোক অথবা ফাঁপা হোক, ওই বলের আয়তন মানে ওই গোলাকার বলের আয়তন তোমার কি হবে সব সময় 4/3 πr³ হবে, সেটা তোমার নিরেট হোক অথবা কী হোক ফাঁপা হোক, ঠিক আছে। তাহলে এখানে আমাদের নিরেট বল বলেছে, এবার নিরেট বলের ব্যাসার্ধ তোমাকে দিয়ে দিয়েছে, ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমাদের সবার প্রথমে কী করতে হবে, ব্যাসার্ধ জানতে হবে। ব্যাসার্ধ জেনে গেলেই দেখো আমি কি করেছি, মনে করি বলটির ব্যাসার্ধ কত আর, এটা আমরা ধরে নিয়েছি ব্যাসার্ধ কত আর, দেওয়া আছে বলটির ব্যাস, ব্যাস কত হবে তোমার 7 দেওয়া রয়েছে, ঠিক আছে। ব্যাস যদি 7 হয় তাহলে ব্যাসার্ধ এই যে আর যেটা ধরেছি সেটা মানে কত 7/2, ঠিক আছে। তো 7/2 মানে কত হচ্ছে তোমার 3.5 সেন্টিমিটার। এবার দেখো আমাদের কি দরকার, আমাদের বলেছে যে বলটিতে কতটুক পরিমাণে বা কত ঘন সেমি তোমার কি রয়েছে লোহা রয়েছে, এই কত ঘন সেমি লোহা রয়েছেই মানে কি তোমার ওই লোহাটার বা বলটার আয়তন, তোমাকে বলতে চাইছি কি বলটার আয়তন কত, ঠিক আছে, এটাই জানতে চাইছে কত ঘন সেমি লোহা রয়েছে মানে কি কতটা তোমার আয়তন, ওই বলটা যে রয়েছে গোলাকার ওই বলটার আয়তন কত, তার মানে গোলকের আয়তনের সূত্র আমরা জানি 4/3 πr³, এটাই হয় সূত্র গোলকের, ঠিক আছে 4/3 πr³। তাহলে আমরা জানি কি গোলকের আয়তন কি হয় 4/3 πr³ ঘন সেমি। এবার ঘন সেমি মানেই কি হয়, ঘন সেমি মানে হচ্ছে আয়তনের একক, ঠিক আছে, এটাকে সেমি কিউবও লিখতে পারো। এবার দেখো কি লিখেছি 4/3 যেরকম রয়েছে ইন্টু পাইয়ের মান 22/7 ইন্টু দেখো 3.5 কি আছে ব্যাসার্ধ মানে আর, যেটা আমরা ধরে নিয়েছিলাম এত কিউব। এবার দেখো কি হচ্ছে 4/3 22/7 ইন্টু এই যে তোমার 3.5 ছিল না তার কিউব, তার মানে কত 3 বার 2 এর কিউব মানে কত 3 বার তোমার কত হবে 2 লিখতে হবে, সেরকমই 3.5 এর কিউব মানে কত তোমার প্রথমে 3.5 লিখেছি 3.5 লিখেছি গুণ দিয়ে 3.5 লিখেছি। এবার কি করেছি দশমিক তুলে দিয়েছি, তাহলে এখানে 10 এখানে 10 এখানে 10 হয়ে গেল। এবার কি করেছি দেখো আমি কোনো কাটাকুটি এখানে করিনি,
ঠিক আছে। এটা এই 7-এর সাথে 35 কাটা যেত, যে যেরকমভাবে কাটাকুটি করতে পারো। আমি এখানে কাটাকুটিটা করিনি, আমি ডাইরেক্ট কী করে দিয়েছি, গুণ করে দিয়েছি। দেখো 22 তোমার 4 35 35 35 এগুলো গুণ করে দিয়েছি। গুণ করে দেখো 3 4 21 আর 3টে শূন্য রয়েছে, 3টে শূন্য। এবার দেখো 3টে শূন্য আর 3টে শূন্য কেটে গেল, তোমার কত রয়েছে দেখো 3773 আর নিচে কত রয়েছে 21। এবার এটার সাথে এটার কাটাকুটি করা যাচ্ছিল না, কাটাকুটি করা যায় না, তার জন্য কি করতে হবে, ওপরে যেহেতু বড় সংখ্যা রয়েছে নিচে ছোট সংখ্যা রয়েছে, তাহলে এটাকে কী করবো, আমরা ভাগ করে দিচ্ছি, নর্মাল ভাগ করে দিচ্ছি। দেখো ভাগ করে দিলে কী হবে তোমার, ভাগ করে দিলে দেখো এটাকে ভাগ করেছি, তোমার রেজাল্ট এসছে কত আমাদের 179 পূর্ণ 14/21, ঠিক আছে। এটা এসছে আমাদের অ্যান্সার, এটাকে ভাগ করে। তাহলে আমি বলতে পারি দেখো বলটিতে লোহা আছে কত, বলটিতে লোহা রয়েছে এই যে, এটা বলতে পারো তুমি, অথবা কি করতে পারো, এই যে দেখো 7 দিয়ে এটাকে কাটাকুটি যায়, 7 × 2 = 14, 7 দিয়ে 3 × 7 = 21, তাহলে তুমি এটাকেও অ্যান্সার বলতে পারো কত 179 পূর্ণ 2/3। তোমাদের বইয়ে এই অ্যান্সারটা দেওয়া রয়েছে, ঠিক আছে। এটা মানেও যায়, এটা মানে একই ব্যাপার হয়, ঠিক আছে। অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে যে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্কটা কি বলতে চেয়েছে দেখো, তোমাকে যখনই বলবে কোনো বস্তুকে জলের মধ্যে ডোবানো হলো, ঠিক আছে, তাহলে কতটুকু জল অপসারিত হবে, এটা মানেই হচ্ছে যেই বস্তুটা, ঠিক আছে, ধরো গোলক চুবিয়েছে এখানে, তাহলে গোলকের ওই গোলকটার যা আয়তন হবে ততটুকু পরিমাণই জল কি হবে, ওই বালতি থেকে নিচে পড়ে যাবে, ঠিক আছে। তো তাহলে এখানে তোমাকে কী দেওয়া রয়েছে দেখো, এখানে আমি একটা নোট লিখেছি দেখো, যে নিরেট গোলকটিকে জলে ডোবালে ততটুকুই জল পড়বে যতটুকু গোলকটির কী হবে, আয়তন হবে। তার মানে বুঝতেই পারছো যে আমাকে কী করতে হবে, গোলকের আয়তন বের করতে হবে। যদি গোলকের আয়তন বের করে দিতে পারি তাহলেই বলতে পারবো যে আমি নিরেট গোলকটিকে জলে চোবালে এই যতটুকু আয়তন নিরেট গোলকটির হবে ততটুকু আয়তনের জলই কী হবে, বাইরে পড়ে যাবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, এরকম ধরনের অঙ্কই থাকবে তোমাদের। দেখো এই নোটটা কিন্তু লিখতে হবে না, আমি জাস্ট এটা জানার জন্য লিখেছি, ঠিক আছে। এখান থেকে আমাদের সলিউশন শুরু হচ্ছে। দেখো লিখেছি কি, আমি মনে করি নিরেট গোলকটির ব্যাসার্ধ আর, আমি ব্যাসার্ধটাকে আর ধরে নিয়েছি, আমাদের কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই, আমাদের বলেছে ব্যাস, ঠিক আছে। এবার ব্যাস থাকলে আমরা কি করব, সবসময় ব্যাসার্ধটাকে বের করে নেবো, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি ব্যাস ধরে নিয়েছি আর, তাহলে দেওয়া আছে গোলকের ব্যাস, যেটা দেওয়া রয়েছে সেটা লিখলাম, গিভেন যেটা রয়েছে ব্যাস দেওয়া রয়েছে 28 সেন্টিমিটার, সুতরাং ব্যাসার্ধ কত হবে 28/2, 2 দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবো আমরা, ব্যাস পেয়ে যাবো, তোমার ব্যাসার্ধ পেয়ে যাবো, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে কী পেয়ে যাবো, ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে কত পেয়ে গেলাম, 14 সেন্টিমিটার আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। এইবার কি করব দেখো, আমাদের কি বলেছে, কতটুক জল অপসারিত হয়েছে বা কত ওই জলের আয়তনটা কত, তাহলে কি ওটা কী হবে, আমি বললাম গোলকের আয়তনের সমান হবে। তাহলে গোলকের আয়তন আমরা কি লিখবো, 4/3 πr³। দেখো আমাদের অঙ্কতে ব্যাস বলে দেওয়া ছিল, কিন্তু আমরা ব্যবহার করি কি ব্যাসার্ধ, কিন্তু তার জন্য আমরা সবসময় বলি ব্যাস দেওয়া থাকলে সবার প্রথমে আগে ব্যাসার্ধ বের করে নেবে। তাহলে দেখো এবার আর এর মান কত, 14 বেরিয়েছে, 14³ করে দিয়েছি। এবার কাটাকুটি, যে যেরকমভাবে কাটাকুটি যত তাড়াতাড়ি করতে পারে, এইগুলোই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আমি ম্যাক্সিমাম ছেলে মেয়েকে দেখেছি যে এইগুলো কিন্তু খুব ওদের আটকে যায়, ঠিক আছে, কাটাকুটি করতে পারে না। যারা পারে তারা তো ভালো তাড়াতাড়ি করতে পারবে। তাহলে দেখো কত হবে, 422 × 14 × 14 × 14 এটা করে দিলে, এবার দেখো 7-এর সাথে 14 কাটাকুটি করে গেল, 7 × 2 = 14, এটা কেটে যায়। তাহলে এবার এই তিনটেকে এখানে যেগুলো সংখ্যাগুলো রয়েছে 4 22 14 14 আর এখানে 2, এটাকে আমি গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে এই সংখ্যাটা আসছে, আর নিচে কত রয়েছে 3। এবার 3 দিয়ে এটাকে ডিভাইড করে দাও, 3 দিয়ে এটাকে ডিভাইড করে দাও, দেখো কত হচ্ছে, তোমার এখানে অ্যান্সার আসছে হচ্ছে 11498/2/3, ঠিক আছে। ভাগ করে দিলে তাহলে এই যেই পরিমাণটা বেরালো সেটা কি এখানে আয়তন, তো সেমি কিউব, তাহলে এটাও কত হবে, সেমি কিউব। তাহলে দেখো আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে, যে নিরেট গোলকটিকে সম্পূর্ণভাবে পুরো, ঠিক আছে, অর্ধেক ডোবালাম বা কিছু অংশ ডোবালাম, বাকিটা ডোবালাম না, তাহলে কিন্তু ওই আয়তনের সাথে সমান হবে না। মানে গোলকটার যেটা তুমি জলে রাখছো, ঠিক আছে, তার যা আয়তন আর যতটুকু জল পড়বে তার আয়তন কিন্তু তোমার কীরকম হবে না, আমি বলতে চাইছি ধরো পুরো তুমি গোলকটাকে পুরো যদি জলের মধ্যে ডুবিয়ে দাও, তাহলেই তোমার ওই গোলকটার আয়তনের জল বাইরে পড়বে। তুমি যতটুকু অংশ জলে ডোবাবে ততটুকু অংশই জল কী হবে, বাইরে অপসারিত হবে। যেহেতু এখানে বলেছে সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত, মানে জলে ডুবিয়ে দিলে জল অপসারিত হবে কত, এই দেখো গোলকের যে আয়তন, এই যে গোলকের আয়তন কত বেরিয়েছে, এই যেটা, ঠিক আছে। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, সেমি কিউব। এবার 5 নম্বর অঙ্কটা যেটা বলে দেওয়া রয়েছে, যে বলেছে যে কোনো গোলাকার গ্যাস বেলুন, একটা গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 থেকে বেড়ে কত হয়ে গেছে 21 সেমি হলে বেলুনটির
পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। দেখো এখানে আমাদের মোট কথা বলতে চাইছে যে সমগ্রতলের এই বেলুন দুটোর, গোলাকার বেলুন, ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে। তাহলে আমাদের সবার প্রথমে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আমাকে জানতে হবে। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কী হয়? 4πr²। ঠিক আছে, এইবার দেখো বলেছে কি যে বেলুন, ধরো কিছুটা ফোলানো অবস্থায় একটা বেলুন রয়েছে, তখন আমরা ওর ব্যাসার্ধ মাপলাম, কত হলো 7 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধটা মাপলাম তখন কত? 7 সেন্টিমিটার। এবার ওটাকে কি করলাম আমি? ফোলালাম, আর একটু বড় করলাম। ঠিক আছে, তো আর একটু ওর মধ্যে কি করলাম? গ্যাস ভরলাম। ঠিক আছে, তারপর কি হবে দেখো, প্রথম অবস্থায়, ঠিক আছে, তো কখন ব্যাসার্ধ তোমার ছিল কত? 7 সেন্টিমিটার। যখন আর একটু বড় হবে বেলুনটা ফোলানোর পরে, তখন কি হবে? ব্যাসার্ধটা নিশ্চয়ই বেড়ে যাবে। তো ব্যাসার্ধটা কতটা পরিমাণ বাড়বে ওটা বলে দিচ্ছে কত? 21 সেন্টিমিটার। প্রথমে 7 ছিল, 7 থেকে বেড়ে কত হয়ে গেল? 21। ঠিক আছে, তাহলে তাদের ক্ষেত্রফল কি হবে? দেখো যখন ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে, গোলকের ব্যাসার্ধ বাড়ছে, মানে কি হবে? ওর ক্ষেত্রফল বাড়তে থাকবে। ঠিক আছে, তো প্রথম অবস্থায় যেই ক্ষেত্রফলটা ছিল সেটা আমি বের করব যখন 7 ব্যাসার্ধ। দ্বিতীয় অবস্থায় যখন তোমার ব্যাসার্ধ হয়ে গেল 21, তখন তার কি করব আমি? আবার ক্ষেত্রফল বের করব, সমগ্রতলের ক্ষেত্রফল। তারপর এই দুটোকে কি করব আমরা? অনুপাত করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো আমি কি করেছি, প্রথমে যে বলেছে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা আগে নিয়ে কাজ করব আমরা। কি দেওয়া রয়েছে? যে গোলাকার বেলুনটির প্রাথমিক ব্যাসার্ধ, মানে প্রথম অবস্থায়, ঠিক আছে, প্রথম অবস্থাটাও মানে কি অল্প একটু ফোলানো ছিল। ঠিক আছে, তো ওটার তখন কত ছিল? 7 সেন্টিমিটার। এবং অন্তিম ব্যাসার্ধ মানে কি? শেষ পর্যায়ে যখন আমরা বেলুনটাকে ফোলালাম, ঠিক আছে, তো আবার যখন ওর ভেতরে কি করলাম? গ্যাস ভরলাম। ঠিক আছে, তো তখন তার ব্যাসার্ধ কত হয়ে গেল? বেড়ে 21 সেন্টিমিটার হয়ে গেল। এবার আমি দেখো কি করেছি, এই যে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, আমি কি লিখেছি দেখো, মনে করি বেলুনটির প্রাথমিক ব্যাসার্ধ কত? R1, এটা আমরা ধরে নিয়েছি। প্রাথমিক ব্যাসার্ধ মানে প্রথম অবস্থায় যখন 7 ছিল না, সেটাকে আমি লিখেছি কত? R1 ধরে নিয়েছি। ঠিক আছে, এবং অন্তিম ব্যাসার্ধ কত? R2, এই দুটোকে ধরে নিলাম। R1 R2 এই দুটোকে আমরা ধরে নিলাম। এবার লিখেছি দেখো, সুতরাং বেলুনটির পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল যখন ব্যাসার্ধ ছিল কত? R1 বা 7, তখন তার সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? 4πr1²। এটা তখন কি হয়ে যাবে? R² না, এটা কি হয়ে যাবে? R1²। যেহেতু এটা আমরা R1 ধরেছি, তাই কত হয়ে যাবে? R1²। তাহলে 4πr1 মানে কত? তোমার 7। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল? 4π7²। এটাকে রেখে দিলাম, আমি আর কিছু করবো না। এইবার দেখো বেলুনটিকে যখন আবার ফোলানো হলো, তখন তার ব্যাসার্ধ কত হয়ে গেছিলো? 21। তাহলে সেটাকে আমি কত ধরেছি? R2 ধরেছি। এই যে অন্তিম অবস্থায় ব্যাসার্ধ কত? R2 ধরেছি। তাহলে বেলুনটির পরের সমগ্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে, বেলুনটির মানে পরের, প্রথমেরটা পূর্বেরটা এটা হয়ে গেছে, এবার পরের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 4πr²। বলতে কি এখানে R2 হবে, এই যে ব্যাসার্ধ R2। ঠিক আছে, তো এটা R2² হয়ে গেল। তাহলে দেখো 4πr2 মানে কত জানি আমরা? R2 মানে জানি 21। ঠিক আছে, 21 তার স্কোয়ার করে দিলাম। এইবার কি করব দেখো, আমাদের সমগ্রতলের যে ক্ষেত্রফল তার অনুপাত জানতে চেয়েছে। তাহলে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল এটা বের করে ফেলেছি। এবার দেখো কি লিখেছি, এখন পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কি হবে? দেখো এই যে এটাকে লিখেছি 4π, যেটা ছিল সেটা। ঠিক আছে, যখন ব্যাসার্ধ ছিল R1 তখন কত ছিল সমগ্রতলের ক্ষেত্রফল? এটা লিখলাম। তারপরে পরেরটা, এই যে পূর্বের ও পরের বলেছে, তাহলে সবার আগে পূর্বের যেটা বলেছে সেটা আগে লিখবো, পরের তারপর যেটা বলেছে সেটাকে পরে লিখবো অনুপাত দিয়ে। 4π21 তার স্কোয়ার, এটা হয়ে গেল। এবার দেখো নর্মাল, এই যে যখন অনুপাত থাকে আমি কি লিখতে পারি? এরকম অনুপাত থাকলে আমি ভগ্নাংশ আকারে লিখতে পারি এরকমভাবে, পূর্ব পদটা তোমার ওপরে আর উত্তর পদটা তোমার নিচে চলে যাবে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে দেখো, 4π, এটা 7² মানে 7 × 7, এখানে দেখো 4π তোমার 21 × 21 এরকম লিখে দিলাম। ঠিক আছে, লিখে দেওয়ার পর দেখো 4π আর 4π ক্যান্সেল হয়ে গেল এখান থেকে। এবার দেখো 7-এর সাথে কাটে, 7 × 7 3 × 7 21 হয়ে গেল, 7 × 7 3 × 7 21 কেটে গেল। তাহলে 1 কত থেকে তোমার 9। তাহলে এটাই আমাদের রেজাল্টের, এটাই তোমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে তোমার কত হয়ে যাবে? 1:9। ঠিক আছে, পরের অঙ্কটা যেটা বলেছে দেখো, বলেছে একটি অর্ধগোলাকৃতি, ঠিক আছে, একটা অর্ধগোলাকৃতি বাটি তৈরি করতে। একটা বাটি রয়েছে আমাদের, তো নর্মাল জানোই যে কীরকম হয় বাটিটা দেখতে। সেই বাটিটা তৈরি করতে, ধরো এটা স্টিল দিয়ে তৈরি করছে বাটিটা। ঠিক আছে, তাহলে কি কিছুটা পাতের তো, স্টিলের পাতের তো প্রয়োজন, সেই স্টিলের পাতটার ক্ষেত্রফল আমাদের দেখো বের করতে দেবে হয়তো। তাহলে কি বলেছে দেখো, এখানে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে তোমাকে বলে দিয়েছে যে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। মানে ওই যে স্টিল দিয়ে ধরো তৈরি করেছে, তাহলে স্টিলের পাতটা কত লেগেছে? 127.2 বর্গ সেমি। এটা মিশ্র ভগ্নাংশে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা তুমি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেবে। ঠিক আছে, তাহলে তোমার এত বর্গ সেমি পাত লেগেছে। এবার বলেছি বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত?
ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে, ঠিক আছে। তাহলে ব্যাস বললে সবার প্রথমে আমি কী বের করবো, ব্যাসার্ধ বের করব। তাহলে দেখো এখানে আমি একটা বাটি আঁকার চেষ্টা করেছি। তো এই বাটিটার আমি কি ধরে নিয়েছি, দেখো এই যে আর ধরে নিয়েছি হচ্ছে ব্যাসার্ধ, দেখো লিখে নিয়েছি আমি, ধরি ব্যাসার্ধ কত আর, আমাদের দেওয়া আছে কি বাটিটির ক্ষেত্রফল দেওয়া রয়েছে, আমাদের বের করতে হবে কি, বের করতে হবে ব্যাস। ব্যাস মানে কোথায়, এই পুরো এখান থেকে এই দাগটা পর্যন্ত, মানে এই দাগটাও এখানে আরেকবার হবে, এই যে এখানে আর, তাহলে এটাও কী হবে, এখানে আরেকবার আর হবে, ঠিক আছে। তো আর আর কত হয়ে যায়, 2r হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত হয়ে যাবে, 2r, ঠিক আছে। আমাদের 2rটা বের করতে চেয়েছে, মানে আমি ব্যাসার্ধ বের করে ওর সাথে কী করবো, 2 গুণ করে দেবো, ঠিক আছে। এবার কি করেছি দেখো, আমাদের বাটিটির ক্ষেত্রফল, এইবার মাথায় রাখো এই বাটিটা যখন দিয়েছে, এই বাটি কী হয়, ওপর তলটা কী হয়, ফাঁপা, ওপরে কিছু থাকে না কিন্তু, ঠিক আছে। তো শুধু কী হয়, প্লেটটা যেটা রয়েছে পার্শ্বতল হয়, ঠিক আছে, পার্শ্বতল, শুধু কী হয়, এটার পার্শ্বতল হয়। এটা যদি নিরেট হতো না তাহলে এটা পার্শ্বতল হতো, আবার উপরের একটা কী হতো, সমতল। এই যে যদি নিরেট হতো তাহলে এই জায়গাটা তো তোমার ঢাকা থাকতো, এই জায়গাটা কী থাকতো, বন্ধ থাকতো, তাহলে নিচের একটা পার্শ্বতল হতো আর উপরের কি একটা তোমার সমতল হতো। তাহলে এটার ক্ষেত্রে একটাই তল রয়েছে, সেইটার তলটা হচ্ছে কি তোমার পার্শ্বতল বা বক্রতল যেটা বলবো, ঠিক আছে। তাহলে দেখো বাটিটির ক্ষেত্রফল দেওয়া রয়েছে, বাটিটির ক্ষেত্রফল বলতে যে বললাম পার্শ্বতল, এটাকে তুমি বলতে পারো বাটিটির বক্রতল বলতে পারো, বাটিটির পার্শ্বতল বলতে পারো, যেটা খুশি বলতে পারো, ঠিক আছে। তাহলে সেটা কত দেওয়া রয়েছে, এটা। এবার এটা মানে কত, এই ভগ্নাংশটা, এই তোমার মিশ্র ভগ্নাংশটা মানে কত, তুমি 7-এর সাথে 127 গুণ করলে, এর সাথে 2 যোগ করলে, তাহলে কত হচ্ছে 791/7, এটা তো হয়ে গেল। এবার দেখো আমরা জানি আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে যে মুখের ব্যাসের দৈর্ঘ্য, আমাদের ব্যাস বের করতে হবে। আমাদের দেখো দেওয়া রয়েছে কি, বাটিটির ক্ষেত্রফল বের করা আছে, মানে বাটিটির ক্ষেত্রফল আমাদের দেওয়া রয়েছে, এখানে বাটিটির কী দেওয়া রয়েছে, বাটিটির ক্ষেত্রফল দেওয়া রয়েছে। এবার আমি কি লিখেছি দেখো, আমরা জানি অর্ধগোলাকার বক্রতলের ক্ষেত্রফল কি হয়, অর্ধগোলাকার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 2πr², এটা আমরা জানি, এটা আমাদের সূত্র 2πr²। পুরো যদি গোল হতো, মানে পুরো যদি অর্ধবৃত্ত না হয়, এটা যদি ফুল বৃত্ত হতো, ফুল গোলাকার ক্ষেত্রফল হতো, বা ফুল একটা বল হতো, ধরো এটা ফুটবল হতো, যখন এখানে যেমন এটা যেমন অর্ধেক রয়েছে, তো এটা যদি ফুল হতো, ঠিক আছে, ফুল হলে তখন কি হতো, 4πr² হতো বক্রতলের ক্ষেত্রফল। যেহেতু এটা অর্ধেক, তাহলে ওটাকে 2 দিয়ে ভাগ করে দিলে, 4πr²কে 2 দিয়ে ভাগ করলে 2πr² হয়ে যায়, ঠিক আছে। তো তাহলে দেখো কি লিখেছি, আমরা জানি কি এটা সূত্র থেকে জানি আমরা, ঠিক আছে, অর্ধগোলাকার বক্রতলের ক্ষেত্রফল 2πr²। এইবার দেখো এই 2πr² তো আমরাও জানি, কিন্তু আমাদের ক্ষেত্রফল কত বলে দেওয়া রয়েছে আবার এটা, তার মানে কি এই 2πr², এটা তো আমাদের সূত্র অনুযায়ী আসে, আর এটা আমাদের বলে দেওয়া রয়েছে। যখন আমি আর ধরেছি, যখন আর ব্যাসার্ধ যখন আর, তখন আমরা কি বলতে পারি, সমগ্র তোমার বাটিটির বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কি বলতে পারি, 2πr²। এই 2πr² মানেই কত হয়ে যাবে, এই যে এইটা, ঠিক আছে, যেটা আমাদের বাটিটির বক্রতলের ক্ষেত্রফল বা বাটিটির ক্ষেত্রফল দেওয়া রয়েছে না, সেটাই কি হয়ে যাবে, তোমার এই 2πr এর সমান হয়ে যাবে। এটা সূত্র যখন ওই আর হয়, ব্যাসার্ধ যখন কি আর হয়, তখন আমাদের কি হয়, তোমার বাটিটির বক্রতলের ক্ষেত্রফল 2πr², আর এই 2πr² মানেই হচ্ছে কথা, এই যে এটা বাটিটির ক্ষেত্রফল, ঠিক আছে। এবার দেখো কি করতে পারি, সুতরাং আমি কি লিখতে পারি, এই 2πr² ইকুয়াল টু কত, 891/7, এইটুখানি হচ্ছে মেন জায়গা, এইটুখানি করে নিলে এবার তুমি কাটাকুটি করে আর এর মান বের করে দেবে, তাহলে হয়ে যাবে। এবার দেখো আর এর মান বের করতে গেলে আমি কাটাকুটিটা দেখাচ্ছি, দেখো এখানে 2 রয়েছে, পাইকে আমি লিখতে পারি 22/7, আর এখানে r², আর এর মান আমাদের জানতে হবে, আর এটা যেটা ছিল সেটা বসিয়ে দিয়েছি। এবার আমি কী করেছি একটা খেয়াল করবে, আমি দেখো এখান থেকে 7 আর 7 কেটে দিতে পারতাম, এবং সমান সমান থাকলে লবে লবে কাটাকুটি যায়, হরে হরে কাটাকুটি যায়। তো আমি দেখো এখন কাটাকুটি করিনি, আমি 7টাকে সমান সমানের ডান দিকে নিয়ে এসেছি, তাহলে কী হবে, কোনাকুনি গুণ হয়ে যাবে, রয়েছে কত 891 আর 7 গুণ হয়ে গেল। এবার এখানে কত রয়েছে, 2 আর 22 যখন সমান সমানের এপাশে আসবে, তখন কী হয়ে যাবে, এই যে 7-এর সাথে 2 আর 22 কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 7-এর সাথে 2 আর 22 গুণ হয়ে যাবে, দেখো 2 × 22 গুণ করে দিয়েছি। এবার কী করেছি, কাটাকুটি করে দিই, 7 আর 7 কেটে গেল, 22-এর সাথে দেখো কাটাকুটি যায়, 11 দিয়ে কেটেছে, 11 দুগুণে 22, এই যখনই 22 থাকবে এরকম না, তুমি সবসময় এই অঙ্কগুলোর ক্ষেত্রে 11 দিয়ে একবার ট্রাই করবে, 11 দিয়ে দেখবে, 11 দিয়ে কাটাকুটি যায় এগুলো, ঠিক আছে। তাহলে 2 দিয়ে 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, আর 11 দিয়ে দেখো এটা 88, 8 11 88, হাতে 1 থাকে, 1 আর 1 কত 11 হয়ে যায়, তাহলে 11কে 11 হয়ে গেল। এবার √ওভার দেখো এখানে 81 রয়েছে, এখানে 81, 2 এর সাথে 81 কাটাকুটি যায় না, তাহলে কত হবে, ওপরে 81 আর নিচে কত হবে, 2 দুগুণে 4। এবার দেখো স্কোয়ার ছিল এখানে, আমি স্কোয়ারটাকে এপাশে নিয়ে নিলাম, সমান সমান এপাশে নিয়ে নিলাম, তাহলে আর হয়ে গেল কত, √81/4, ঠিক আছে। তাহলে 81 যদি 9 × 9 করলে কত হয়, 81 আমরা জানি, 9 × 9 কত 81 হয়, তাহলে দেখো রুট থেকে 9 বেরিয়ে গেল, আর এখানে 2 × 2 করলে 4 হয়, তাহলে কত বেরিয়ে গেল, 2 বেরিয়ে গেল, ঠিক আছে। এই রুটের ভেতরে যদি 2 × 2 থাকে, একটা 2 বাইরে বেরিয়ে যায়, দেখো নিচে কত রয়েছে, 2 × 2, তাহলে একটা 2 বাইরে বেরিয়ে গেল, তাহলে আর এর মান কত হয়ে গেল তোমার 9/2,
এবার আর এর মান আমাদের চাইনি, আমাদের চেয়েছে কি ব্যাসের মান। ব্যাসের মান চাইলে আমরা কি করব, ব্যাসার্ধ বের করব। ঠিক আছে, তাহলে দেখো বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত হবে 2r, এই যে এইটুখানি আর, তার মানে এইখান থেকে এতটুকু কত হবে, আবার আর হবে, তাহলে আর 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 যোগ করলে কি হয়ে যাবে, পুরোটা ব্যাস কত হয়ে যাবে 2r হয়ে যাবে। ঠিক আছে, সেটাই আমি করেছি দেখো 2r, এই 2r এবার কি করেছি 2 ইন্টু আর এর মান বসিয়ে দিয়েছি 9/2, 2 কেটে গেল, তাহলে কত হয়ে যাবে তোমার 9 সেমি। ঠিক আছে, এবার 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি নিরেট লোহার গোলার, একটা নিরেট গোলক বলতে পারো বা একটা গোলা রয়েছে। ঠিক আছে, তো এখানে গোলা বলেছে, একটা নিরেট গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলে দিয়েছে দেখো, এখানে ব্যাসার্ধ, এখানে আর ব্যাস বলিনি, এখানে ব্যাসার্ধই বলে দিয়েছে। ব্যাসার্ধ বলে দিয়েছে হচ্ছে 2.1, ঠিক আছে, এত সেন্টিমিটার। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি। সবার প্রথমে একটা বের করবে, তার মানে কি ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা রয়েছে, মানে ওই গোলাটির আয়তন কত। এই যখনই বলবে না লোহার পরিমাণ বা উপাদানের পরিমাণ, তখনই তুমি বলবে কি ওটার আয়তন বের করতে বলেছে। যেটা দিয়ে তৈরি, যদি লোহা দিয়ে তৈরি হয় তাহলে লোহাটার উপাদানের, যদি বলে উপাদানের পরিমাণ কত, তার মানেই কি ওই তোমার যে গোলকটা দিয়েছে সেই গোলকটার কী হবে, আয়তন হবে। তাহলে এখানেও প্রথমে যেটা বলে দিয়েছে যে ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে, তার মানে কি ওই গোলকটির আয়তন সবার প্রথমে বের করবে, যেহেতু এটা নিরেট গোলক। ঠিক আছে, তো এবার তারপরে আরেকটা বলেছে যে হিসাব করে লিখি, এটা তো হয়ে গেল। এবার বলেছে ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত হবে, ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত হবে। বক্রতলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল, যেটা খুশি বলতে পারো এটার ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো কি পড়েছি আমি, ধরে নিয়েছি যে নিরেট লোহার গোলকটা রয়েছে তার ব্যাসার্ধ কত আর, এটা আমরা আর ধরে নিয়েছি, অ্যালফাবেট একটা ধরে নিয়েছি আর। সুতরাং তাহলে আর তো আমাদের দেওয়াই রয়েছে, ব্যাসার্ধ দেওয়াই রয়েছে 2.1 সেমি, লিখে নিলাম। এবার গোলাটিতে লোহা আছে, গোলাটিতে কত পরিমাণ লোহা রয়েছে, যতটুকু গোলাটির বা গোলকটির আয়তন যতটুকু হবে ততটুকু পরিমাণই লোহা রয়েছে, আমি এটা বলে দিলাম। তাহলে দেখো আয়তনের সূত্র আমরা কি জানি, 4/3 পাই আর কিউব, ঘন সেমি বা সেমি কিউব লিখতে পারো, পরীক্ষার সময় করলে সেমি কিউব লিখে দেবে, তাড়াতাড়ি হবে, সময় বাঁচবে। ঠিক আছে, তাহলে দেখো 4/3 পাইয়ের মান 22/7 ইন্টু আর কিউব মানে কত, আর মানে কত 2.1, তাই তো। তার মানে কি লিখবো আমি, 2.1 ইন্টু 2.1 ইন্টু 2.1, এটা তো প্রথমে লিখে নেবো, তারপরে এবার দশমিক তুলে দাও, দশমিক তুলে দিলে কত হয় 10 হয়ে যায়, এটাও দশমিক তুলে 10, এটাও দশমিক তুলে 10। ঠিক আছে, এইবার দেখো কি লিখেছি, 4, 22, 21, 21, 21 যেটা ছিল লিখে দিলাম, নিচে দেখো দশমিকে যে 10, 10, 10 লিখে নিলাম, এটাও লিখে নিলাম। এবার দেখো আমি কি করেছি, তোমার এই 7-এর সাথে 21কে প্রথমে কেটেছি, তাহলে 7 7, 3 7 21, প্রথমে কী রয়েছে এখানে 3 রয়েছে, 3-এর সাথে আবার এই নিচের 3 কাটাকুটি চলে গেল। ঠিক আছে, এবার দেখো নিচে 10, 10, 10, নিচে 10 থাকলে, 100 থাকলে, 1000 থাকলে, 1 লাখ থাকলে, যাই থাকুক না কেন, নিচে যদি এরকম সংখ্যা থাকে তাহলে সবসময় কী করে, তুমি কাটাকুটি করবে না, তুমি কাটাকুটি না করে দেবে কী হবে, দশমিক তুলে দেবে, দশমিক তুলে দিলে তোমার সুবিধা হবে। ঠিক আছে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করবে। তো দেখো এবার 4, 22, 21, 21 এটাকে গুণ করলে তোমার আসছে হচ্ছে এটা। ঠিক আছে, 3,88,008, আর নিচে কত রয়েছে তোমার, এই যে 1000। এইবার দেখো কি করব আমি, এই যে নিচে রয়েছে বলে আমি কাটবো, তোমার দেখে 2 দিয়ে কাটতে কারোর ইচ্ছা হবে, কাটবে না কিন্তু, তাহলে অনেক ঝামেলায় পড়তে হবে, টাইম লাগবে। তাহলে দেখো এখানে কি করবে, দশমিক তুলে দেবো, এই ভগ্নাংশটাকে, এটা হচ্ছে একটা ভগ্নাংশ, এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমি কি করব, দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। ঠিক আছে, এই অপ্রকৃত ভগ্নাংশটা যখন কথাটা আসলে আমি বলে দিই, অপ্রকৃত ভগ্নাংশটা কি হয়, যার মান, যেই ভগ্নাংশের মান 1-এর থেকে বড় হয় তাকে আমরা কি বলি, অপ্রকৃত ভগ্নাংশ। এবার 1-এর থেকে বড় মানে কি, দেখো এটাও বলতে পারো তুমি, যেই ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে কি বলবো আমরা, অপ্রকৃত ভগ্নাংশ বলবো। ঠিক আছে, তাহলে দেখো কি করেছি, নিচে কটা রয়েছে, 3টে শূন্য রয়েছে, মানে তুমি প্রথমে সংখ্যাটা টুকে নেবে, ভাবো এখানে দশমিকটা নেই, 38808 এটা লিখে নিলে সংখ্যাটা। এইবার দেখো কি করবে, নিচে কটা শূন্য রয়েছে, 1, 2, 3টে, তার মানে তুমি এই যে এই প্রথম ঘরটা ধরবে, এই দিক থেকে কী করবে, ডান দিক থেকে বাঁ দিকে আসবে 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, আসলে এই 1-এর জন্য এখানে একটা দশমিক বসিয়ে দাও। ঠিক আছে, যেহেতু আমরা দশমিক তুললে 1 বসাই, তারপর যে কটা সংখ্যা সেই কটা শূন্য বসাই, সেই সেন্সে আমি বলছি প্রথমে 1, 2, 3টে, যেহেতু 3টে শূন্য রয়েছে, 3টে ঘর ডান দিক থেকে বাঁ দিকে আসো, তারপর 1-এর জন্য এইখানে কী বসিয়ে দাও, একটা দশমিক বসিয়ে দাও। এত সেমি কিউব কী পেয়ে গেলাম, গোলকটির লোহার যে পরিমাণটা সেটা পেয়ে গেলাম। ঠিক আছে, গোলাটিতে যতটুকু লোহা রয়েছে তার পরিমাণ পেয়ে গেলাম। এবার পরবর্তী কী বলেছে, ওই গোলাটির কি বলেছে তোমার, বক্রতলের ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, তিনটেই এক হবে। ঠিক আছে, গোলকের ক্ষেত্রে, নিরেট গোলকের ক্ষেত্রে একটা, সম্পূর্ণ গোলকের ক্ষেত্রে এটা হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখো, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি 4πr², তাহলে 4πr² সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, আয়তন চাইলে সেমি কিউব, আর তোমার যদি বলে ক্ষেত্রফল তখন কি হয়, সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার।
তাহলে দেখো 4 × 22/7 পায়ের মান r স্কোয়ার। আর এর মান কত আমরা জানি, আর এর মান হচ্ছে তোমার 2.1, ঠিক আছে। তাহলে আর এর মান 2.1 কতবার লিখবো, যেহেতু স্কোয়ার রয়েছে তাই দুবার লিখবো, 2.1 লেখার পরে এবার তোমরা কাটাকুটি করবে নিজেদের মতো করে। 4 × 22 রয়েছে, 21 রয়েছে, আর এখানে কত ছিল 21। এবার দেখো আমি কী করছি, নিচে 7 10 10 এটা লিখে দিলাম, 7-এর সাথে তোমার 21 কাটা যায়, 3 7 21, নিচে আবার 10 আর 10 রয়েছে, আমি তাই আর কাটাকুটি করবো না। দেখো 2-এর সাথে এটা আমি কাটতে পারতাম কিন্তু কাটবো না, ঝামেলা হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো, এইগুলোকে গুণ করবে, এবার তুমি রাফে গুণ করলে কত হচ্ছে 5544 হচ্ছে, আর নিচে কত হচ্ছে 100। তাহলে এবার দশমিক তুলবে, দশমিক তুলে কী করবে দেখো, প্রথমে 5544 সংখ্যাটাকে লিখে নেবে। এবার দেখবে দুটো শূন্য রয়েছে, তার মানে কি তোমার এই ডান দিক থেকে বাদিকে ক ঘর যাবে, 2 ঘর, মানে এদিক থেকে, মানে এই যে দুটো ঘর ধরে নেবে, কত হচ্ছে 2 ঘর, এই যে দুটো শূন্য তাই 2 ঘর, এদিক থেকে কত 1 ঘর 1 ঘর 2 ঘর, তারপরেই 1 রয়েছে, এরপরেই কী হয়ে যাবে একটা দশমিক বসিয়ে দেবে। তাহলে তোমার কত হয়ে যাবে 55.44 সেন্টিমিটার স্কোয়ার, এটাই তোমাদের অ্যান্সার রয়েছে, ঠিক আছে। তাহলে আজকে এইটুখানি থাক 7 পর্যন্ত, পরবর্তী পার্টগুলোতে আস্তে আস্তে অঙ্কগুলো নিয়ে আসবো। আর এর পরেও তোমাদের যদি এটা শেষ হয়ে যাওয়ার পরে তোমার প্রয়োগের অঙ্কগুলো, আমি প্রয়োগের অঙ্ক থেকেও কিন্তু অঙ্ক থাকতে পারে, এরকম না যে থাকবে না, অনুশীলনীর অঙ্কই থাকবে, প্রয়োগের অঙ্ক যখন দিয়েছে থাকবে, আর প্রয়োগে ভালো ভালো কিছু অঙ্ক থাকে। আমি কি করবো এরপরে আস্তে আস্তে প্রয়োগের অঙ্কগুলো একবারে করে দেওয়ার চেষ্টা করবো, মানে করে দেবো কিছু কিছু যেগুলো ভালো ভালো অঙ্ক, আর কিছু অঙ্ক এইগুলো করার পর তুমি ম্যাক্সিমাম অঙ্ক করেই দিতে পারবে, কিছু কিছু অঙ্ক থাকবে সেগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তবে তোমাদের যদি এই ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে তোমরা কী করবে, অবশ্যই তোমাদের যে বন্ধুরা রয়েছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবে। তোমাদের কোন বন্ধুরা যারা তোমাদের সাথে স্কুলে পড়ছে তাদেরকে অবশ্যই তুমি শেয়ার করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। কোনো যদি প্রবলেম থাকে আমাকে জানাবে কমেন্ট করে।